সমগ্র বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, এবারে জানাবো পুরো খবর। এবারে প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হচ্ছে। এতে কোনো দল বা জোট অংশ না নিলে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন সচিব হেলাল উদ্দিন আহমদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি। সংসদ নির্বাচনের মতোই সুষ্ঠু হবে বলে আশা কমিশনের। 1985 সালে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। 1990 ও 2009 সালে একই দিনে সব উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। 2014 সাল থেকে শুরু হয় ধাপে ধাপে ভোট। এবারও 5 ধাপে উপজেলা নির্বাচন করবে কমিশন। আগামী মাসের শুরুতেই ঘোষণা হবে তফসিল, মার্চে ভোট। 492 উপজেলার বেশিরভাগেরই মেয়াদ শেষ হওয়ার পথে। জুলাইয়ে যেগুলোর মেয়াদ শেষ হচ্ছে সেগুলো নির্বাচন 4 ধাপে 31 মার্চের মধ্যে করার পরিকল্পনা কমিশনের। বাকিগুলো হবে পরের ধাপে। 5টা ধাপের মধ্যে ধরেন আমাদের 8টা প্রশাসনিক বিভাগ আছে এবং কিছু খুচরা হবে, কিছু জেলার উপজেলার মেয়াদ আগে হবে বা পরে হবে, সব কিছু মিলিয়ে আরেকটা ধাপ হবে। আমরা তো শতভাগ আশাবাদী, কারণ আমরা যে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উপজেলা নির্বাচনও করতে চাই। সচিব বলেন, দলীয় প্রতীকে ভোট হলেও এটি স্থানীয় সরকার নির্বাচন, তাই কোনো দল এলো বা না এলো এটা গুরুত্বপূর্ণ নয়। স্থানীয় সরকার নির্বাচন, এটা রাজনৈতিক জোট হওয়া বা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করা সেরকম নয়, কিন্তু যে মানে প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন হয়, দলীয় প্রতীক নিয়ে নির্বাচনটা হয়। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এটা যার যার সক্ষমতা নিয়ে বা যার যার প্রতিনিধি নিয়ে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু আলাদা উদ্যোগ থাকবে না। জাতীয় নির্বাচনের মতো শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। বরিশালে মাঠ জুড়ে আওয়ামী লীগ প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান। কর্মী সমর্থকদের চাঙ্গা করছেন তারা, তবে এখনও দৃশ্যপটে নেই বিএনপি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। এরই মধ্যে নড়েচড়ে বসেছেন মনোনয়ন প্রত্যাশীরা। সংসদ নির্বাচনের ক্লান্তি ঝেড়ে নতুন ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। মাঠ জুড়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পদচারণাই বেশি দেখা যাচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের একাংশ সামিল হয়েছেন প্রার্থিতার দৌড়ে। সম্ভাব্য নতুন প্রার্থীরা বলছেন অবহেলিত জনপদের উন্নয়নের কথা, আর বর্তমান চেয়ারম্যানরা অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার সুযোগ চান। আমি অনেক কাজ করছি, আমি আর সেই 10টা ইউনিয়নের কমিটি সহ বিভিন্ন আমার দলীয় কমিটি, পূর্ণাঙ্গ কমিটি করেছি এবং দলে এই জন্য আমার সমর্থকরা, দলীয় নেতাকর্মীরা আমাকে চায় যে তারা আমি যেন নির্বাচন করি। মানুষের যে প্রত্যাশা, সেটা আসলে সম্পূর্ণভাবে আমি গত 5 বছরে সম্পূর্ণ করতে পারিনি। আগামীতে এখানে এই উপজেলায় থাকলে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব। এই নির্বাচন নিয়ে এখনও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা, তবে প্রস্তুতির কথা জানিয়ে স্থানীয় নেতারা বলছেন কেন্দ্রের নির্দেশ পেলে তবেই মাঠে নামবেন তারা। গায়েবী মামলা এখন আমার নেতাকর্মীরা কতকে হাজতে, কতকে পালিয়ে বেড়াচ্ছে। এখন এই পর্যায়ে নির্বাচনী পরিবেশ এইচসি আন্ডারে আমাদের বিশ্বাস নেই। সেক্ষেত্রে দল যদি নির্বাচন করে তখন আমি প্রার্থী হতে চেষ্টা করব, কিন্তু দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা প্রার্থী হব কিনা। সংসদ নির্বাচনের জনবলেই উপজেলা পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য পুরো প্রস্তুত রয়েছি, কারণ ইতিমধ্যে আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল, ভোট কেন্দ্র এগুলো করা সম্পন্ন হয়েছে। শুধু নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা পেলেই আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে পারব। বরিশাল বিভাগের 6 জেলায় মোট উপজেলা পরিষদ 43টি। ভোটার সংখ্যা 58,87,371 জন। ভোট কেন্দ্র থাকছে 2,577টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনেও জয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য সব দিক থেকে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে জানাচ্ছেন দলের নীতি নির্ধারকরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে না আওয়ামী লীগ। সংসদ নির্বাচনের পর 2 মাস বিরতি দিয়ে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে কার্যনির্বাহী কমিটির সভায় নেতাদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
দলের নীতি নির্ধারকরা জানান, উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়া হবে। এর ভিত্তিতেই 18 সদস্য বিশিষ্ট দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। জেলা এবং উপজেলা পর্যায়ে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে বৈঠক করে তারা এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। আমরা যে পদ্ধতিতে প্রার্থী বাছাই করে থাকি সেটা তৃণমূল পর্যায় থেকে বৈঠক করে 3 জনের নাম পাঠাবে। সেই 3 জনের মধ্যে থেকে আমাদের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একজনকে হয়তো সিলেক্ট করবেন। জাতীয় নির্বাচনে জোট গঠিত হলেও উপজেলা নির্বাচনে সেটি হচ্ছে না। আওয়ামী লীগের মতে আলাদাভাবে নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে পারবে। উপজেলা নির্বাচন বা স্থানীয় পর্যায়ে নির্বাচন জোটগতভাবে করবার সিদ্ধান্ত বা এই ধরনের কোনো শরিকদের সঙ্গে সমঝোতা এগুলো আপাতত নেই। যারা স্বাধীনতার পক্ষের ভিন্ন দলের রাজনীতিতে বিশ্বাস করেন তাদের নিজস্ব শক্তি নিয়ে উঠে দাঁড়াক, এটা আমরা চাই। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে 4 যুগ্ম সাধারণ সম্পাদক ও 8 বিভাগের সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাচনের কাজ করবেন। এছাড়া দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন নেতারা। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাই নেওয়া হবে। স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী 180 দিনের মধ্যে উপজেলা নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এবার 5 ধাপে উপজেলা নির্বাচন করবে নির্বাচন কমিশন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয় বিএনপি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দলের নেতাদের আশঙ্কা এই নির্বাচনেও একাদশ সংসদ নির্বাচনের মতো পরিস্থিতি হবে। তবে ঐক্যফ্রন্টের অন্য নেতারা বলছেন, দলীয় প্রতীকে ভোট না হলে উপজেলা নির্বাচনে অংশ নিতে চান তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই নীরব জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক বিএনপি। কারচুপির অভিযোগে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে আসা দলটির নেতাকর্মীরা পরিস্থিতি বিশ্লেষণে ব্যস্ত। এ অবস্থায় উপজেলা নির্বাচন নিয়ে ভাবনার অবকাশ নেই বলে মনে করছেন তারা। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য তাদের। উপজেলা কিংবা অন্য কোনো নির্বাচনের প্রশ্নটা আলোচনার তো সুযোগ নাই। যেখানে একটা নির্বাচিত সংসদ সরকারই হচ্ছে না, সেখানে অন্য নির্বাচনের আলাপের তো এই মুহূর্তে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এই নির্বাচনে যাওয়া মানে আরেকটি এরকম নির্বাচন হবে, যে নির্বাচনটা গত নির্বাচন আমরা দেখেছি, এবং মারামারি কাটাকাটি প্রচণ্ড হবে। আমরা দল করি, দলের কি সিদ্ধান্ত আমরা এখনো জানি না। সাধারণভাবে বলতে পারি এই নির্বাচনে যাওয়ার কোনো অর্থ নাই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্য শরিক দলের নেতারা বলছেন, দলীয় প্রতীকে ভোট না হলে উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা। যদি অদলীয় ভিত্তিতে নির্বাচন হয় তাহলে আমরা অবশ্যই আমাদের প্রার্থীদেরকে, আমাদের দলের নেতাকর্মীদেরকে বলবো নির্বাচনে যেতে। দলীয় ভিত্তিতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়ে আমাদের দলেরও সিদ্ধান্ত হয় নাই, ঐক্যফ্রন্টের এখনো সিদ্ধান্ত হয়নি। তবে দলীয়ভাবে অংশ না নিলেও উপজেলা পরিষদ নির্বাচনে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয় সেক্ষেত্রে দলের ভূমিকা কি হবে তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম ও পরিস্থিতি নিয়ে জানাতে এবারে বরিশাল, রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, উপজেলা নির্বাচন সামনে রেখে এলাকায় নেতাকর্মীদের তৎপরতা এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। আসলে উপজেলা নির্বাচন, এটি পঞ্চম উপজেলা নির্বাচন, এর তারিখ ঘোষণা মানে একটা সম্ভাব্য শিডিউল ঘোষণার কথা মাঠে আসার সাথে সাথে সরগরম রয়েছে বরিশালের বিশেষ করে ক্ষমতাসীন মাঠ পর্যায়ে রাজনৈতিক অঙ্গন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আসলে বরিশালের 10টি উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী এবার আসবেন এবং তাদের প্রচারণা ঠিক না, তাদের গণযোগাযোগটা একেবারে মানে মাঠ পর্যায়ে নেমে গেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান রয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ এবার উপজেলা পরিষদে প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করছে। এগুলো সব দৃশ্যমান হচ্ছে। এদেরকে আমরা দেখি যে ইউনিয়ন পরিষদে তারা আসছেন, কার্যক্রম করার সাথে সাথে তাদের সমর্থকদের নিয়ে একটা গণসংযোগে তারা বের হচ্ছেন। পাশাপাশি যারা উপজেলা চেয়ারম্যান রয়েছেন তারাও আটঘাট বেঁধে মাথায় নেমেছেন। এই 4 বছরে যেসব ত্রুটি হয়েছে সেগুলোকে সংশোধন করার জন্য তারা যেসব এলাকাকে তাদের দুর্বল এলাকা বলে মনে করছেন সেই সব এলাকায় তারা ঘোরাফেরা শুরু করেছেন এবং গণসংযোগের একটা ভিত গেড়ে চলেছেন।
আর যে বিষয়টি সত্য সেটি হচ্ছে যে প্রার্থিতার ইচ্ছা যারা প্রকাশ করছেন এর বেশিরভাগই অধিকাংশ সময় এখন ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় তাদের লবিংয়ে যতটুকু যা করা প্রয়োজন সেটুকু করে তারা পার্টির টিকিটটুকু হাতে আনার জন্য সচেষ্ট রয়েছেন। পাশাপাশি এখানে একটি বিষয় রয়েছে যে জেলা পর্যায় থেকে বা উপজেলা পর্যায় থেকে যে 3 জনের নাম আসবে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হবে। এর বাইরেও এখন আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে এর বাইরে থেকেও প্রার্থী আসবে ক্ষমতাসীন দলে, এবং তাদের যারা এখন পর্যন্ত প্রার্থী হননি তারা যেটা বলছেন তারা জনদাবির কথা বলছেন এবং বলছেন আরও উল্লেখযোগ্য তার নিজের এলাকা বিশেষ করে নদী ভাঙন এলাকাগুলো এই সমস্যাগুলো তারা সামনে আনবেন। এই সমস্যাগুলো যারা ক্ষমতাসীন দলের কথা বলছিলাম আমাদেরকে, অন্য দলগুলোর কি অবস্থা? চেয়ারম্যান এখন সেটা যদি বলি যে বিএনপির আমরা খুঁজতে গিয়ে পেয়েছি আওয়ামী লীগের 10 উপজেলায় প্রায় 43 জন সম্ভাব্য প্রার্থীর নাম আমরা পেয়েছি, কিন্তু বিএনপির 10টি উপজেলায় আমরা 3 জনকে মোটামুটি একটা সমর্থন বা ইচ্ছে আছে এই পর্যায়ে পেয়েছি। তাদের প্রার্থিতার এখন পর্যন্ত তাদের কোনো চিন্তাই এ ব্যাপারে পায়নি। তারা এক্ষেত্রে দায়ী করছেন যে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে তাদের মতে তারা কথা বলে বেড়াচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে নেতা কর্মী যা রয়েছে সবই বিভিন্ন মামলায় জেলে রয়েছে, নির্বাচনী পরিবেশ আদৌ নেই, এবং তারা বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে কথা বলছেন। মোদ্দা কথা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ায় বা একটি নির্বাচনের ঘোষণা, সম্ভাব্য তারিখের ঘোষণা, সম্ভাব্য শিডিউলের ঘোষণা আসার পরপর আগে যেমন একটা বড় উদ্যমে মাঠে নামতেন, এবারে অন্তত বিএনপির পক্ষ থেকে সেটা দেখা যাচ্ছে না। তবে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি রয়েছে চরমোনাইয়ের পীর সাহেবের একটি অর্গানাইজেশন, এটা রাজনৈতিক শাখা, তো সেখানে তারা তাদের 10 উপজেলায় প্রার্থী আগেই সেট আপ করা রয়েছে এবং তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো উপজেলার কোথাও একটি ব্যানার, একটি পোস্টার, একটি লিফলেট কারো পক্ষে আমরা দেখিনি বা এ ধরনের কোনো প্রচারণা আমাদের চোখে পড়েনি। এই হচ্ছে এখানকার সার্বিক চিত্র। আপনি সাথে থাকুন, আমরা এবারে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মাইনুল হাসানের কাছে। মাইনুল, উপজেলা নির্বাচন সামনে রেখে এলাকায় উচ্ছ্বাস কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছেন? উপজেলা নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস সেটি কিন্তু জাতীয় নির্বাচনের ঠিক শেষ মুহূর্ত থেকেই আমরা দেখেছি যে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হতে চান বিশেষ করে ক্ষমতাসীন দলের তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য যেসব প্রার্থী ছিলেন তাদের সাথে আমরা দিনরাত তাদের সাথে গণসংযোগ করতে দেখেছি, এবং তাদের এই উপস্থিতি মূলত তাদের আগামী দিনের যে উপজেলা নির্বাচনের প্রার্থিতা এবং এমপিদের সাথে যাদের দূরত্ব ছিল সেই দূরত্বগুলো কাটিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করে তারা যে এমপিদেরকে নির্বাচনে যে সহযোগিতা ছিল সেটি মূলত জানান দিয়েছিল যে কারা ক্ষমতাসীন দলের প্রার্থী হতে চান বা যারা বর্তমানে আছে তারাও যাওয়ার প্রার্থী হতে চান, এটি কিন্তু জানান দিয়েছিল। এর পরের কথা যদি বলি, নির্বাচনের পরে এখন পর্যন্ত আমরা যা খোঁজ পেয়েছি রাজশাহীর 9টি উপজেলায় কিন্তু প্রায় 40 জন প্রার্থী ক্ষমতাসীন দলে তারা কিন্তু প্রার্থী হতে চায়, এবং তারা বেশিরভাগই এখন ঢাকায় অবস্থান করছে। বিশেষ করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের সাথে কি লবিংয়ের চেষ্টা করছে, তাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংয়ের চেষ্টা করছে। মূলত প্রার্থী নিজেদের প্রার্থী যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে সেহেতু দলীয় প্রতীকটি তাদের হাতে নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির কথা যদি বলি, কিছুক্ষণ আগে বিএনপির যে রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক আছে গোলাম মোস্তফা মামুন, তার সাথে আমার কথা ছিল, তারা মূলত তাকিয়ে আছেন কেন্দ্রের যে নীতি নির্ধারণী মহল তাদের সিদ্ধান্তের উপর। তারা বলছেন তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তাদের যে পর্যবেক্ষণ সেটিতে তারা বলছেন যেহেতু সেই নির্বাচন তারা মানতে নারাজ, যে নিরপেক্ষ হয়েছে, তাই তৃণমূলের যে মতামত তিনি জানাচ্ছেন যে মূলত অংশগ্রহণমূলক নির্বাচনে শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচনে তারা অংশ নিতে রাজি নন বলে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদেরকে জানানো হয়েছে। আর নির্বাচন যে কমিশন বা আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা তার সাথে আমার কাছে তিনি মূলত নির্বাচনের যে প্রস্তুতির কথা বলছেন, তিনি মূলত বলছেন যে এর মধ্যে তারা কিন্তু যেহেতু ভোটার সংখ্যক প্রস্তুত আছে, ভোট কক্ষের সংখ্যা প্রস্তুত আছে, বিভিন্ন আনুষঙ্গিক প্রস্তুতি তাদের সম্পন্ন আছে, এখন তারা মূলত উপজেলা পরিষদ নির্বাচনে যে যারা বর্তমান চেয়ারম্যান আছে তারা কবে শপথ নিয়েছেন, তাদের পরিষদ কবে হয়েছেন, সেই বিষয়গুলো মূলত খতিয়ে দেখছেন। তবে আরেকটি বিষয় বলা রেখে যে রাজশাহী যে 9টি উপজেলা পরিষদ নির্বাচন এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 9টি উপজেলা, তার মধ্যে পবা উপজেলা পরিষদ নির্বাচনে কিছুটা জটিলতা থেকে গেছে। আমরা দেখেছি যে
ঠিক গেলবার যে পবা উপজেলা চেয়ারম্যান ছিল তিনি মারা যাওয়ার পর উপনির্বাচনে একটি ডেট হয়েছিল, সেই ডেটে কিন্তু ঠিক নির্বাচনের একদিন আগেই কিন্তু সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে একটি রিট হয়, যার প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়ে যায়। তার প্রেক্ষিতে কিন্তু এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আছেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। ঠিক কিছু আমার সাথে যে রাজশাহীর যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে ফরিদুল ইসলাম, তার সাথে কিছুক্ষণ আগে কথা তিনি বলছেন এইবারও ঠিক একই জটিলতায় কিন্তু নির্বাচন কমিশনের হাতে সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বলছেন যে কিছুদিন আগে হাইকোর্ট থেকে নতুন একটি নির্দেশনা আসছে যে ওই পবা উপজেলার যে সীমা জটিলতা ছিল সেই জটিলতার প্রেক্ষিতে আরও 6 মাসের জন্য সেই উপজেলা নির্বাচনটি স্থগিত করছে। তবে তিনি বলছেন যে মূলত আইনি মোকাবেলা বা যারা প্রার্থী হবেন বা অন্য যারা প্রার্থী হবেন তাদের সহযোগিতায় যদি এই আইনি জটিলতা কাটানো যায়, তবে তিনি বলছেন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী দিনে 9টি উপজেলায় নির্বাচন তারা সম্পন্ন করতে সক্ষম হবে। মাইনুল, আপনিও আমাদের সাথে থাকুন। আমরা যাব লক্ষ্মীপুরে সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের নিজস্ব প্রস্তুতি কেমন দেখছেন, একই সাথে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন? লক্ষ্মীপুর জেলায় কিন্তু 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলার মধ্যে রামগতি এবং রায়পুর, কমলনগর, রামগঞ্জ এবং সদর উপজেলা নিয়ে এই 5টি উপজেলা। তো এখানে গত নির্বাচনে 5টি উপজেলা থেকে আওয়ামী লীগের 4 জন কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর লক্ষ্মীপুর যে কমলনগর উপজেলা, এখান থেকে বিএনপি নির্বাচিত হয়েছেন 1 জন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে নির্বাচন কয়েকদিন পরে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। ইতিমধ্যে যে আওয়ামী লীগের যারা, বিশেষ করে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে মাঠে তাদের প্রচারণা শুরু করেছেন এবং তারা দলীয় শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ বেড়ে দিয়েছেন। পাশাপাশি যে আওয়ামী লীগ যারা এখানকার সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থী হিসেবে, তাদের পছন্দের প্রার্থী হিসেবে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমি এই বিষয়ে কথা বলেছি আওয়ামী লীগের একাধিক প্রার্থীর সাথে, রামগতির মেজবউদ্দিন হেলাল এবং কমলনগরের মেজবউদ্দিন বাপ্পির সাথে। তারা বলছেন যে এবার কিন্তু তারা মনোনয়ন পেলে তারা কিন্তু কাজ করবেন বলে তারা জানিয়েছেন। তো আমি পাশাপাশি বিএনপির কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন নেতার সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন হবে না এই মর্মে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই নির্বাচনে তারা অংশ না নেওয়ার ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু গেল কয়েকদিন আগে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে তারা সুস্থ হয়নি বলে দাবি করেছেন, এই কারণে তারা আগামী নির্বাচনে না যাওয়ার ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। তো আমি কথা বলেছি এখানকার জেলা নির্বাচন অফিসার সাথে, তারা জানিয়েছেন যে আগামী কয়েকদিন পরে যে উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা করা হবে, সে তফসিল জন্য যা যা করা দরকার উপজেলা নির্বাচন সম্পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। কেন্দ্রে এবং যে প্রিজাইডিং অফিসার বা যে অফিসার আছে ফলে তাদের এই যে তালিকা পর্যন্ত তারা চূড়ান্ত করেছেন বলে তারা জানিয়েছে। তো এখানে লক্ষ্মীপুর যে 5টি উপজেলা, এই 5টি উপজেলা ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা জানিয়ে যাচ্ছেন, কিন্তু বিএনপির এখন পর্যন্ত আমরা 5টি উপজেলা একজন প্রার্থী আমার বিশেষ করে আমার চোখে পড়ে না, তারা এই যে উপজেলা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম আমার চোখে পড়েনি। তো এই ছিল সর্বশেষ উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে তথ্য। উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন বরিশাল, লক্ষ্মীপুর এবং রাজশাহী থেকে আমার 3 সহকর্মী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে কোনো বাধা নেই, এ নিয়ে স্থগিতাদেশ খারিজ করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মাহমুদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইন অনুযায়ী এখন নির্বাচন কমিশন নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করতে পারবে। 2017 সালের 30 নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তফসিল দেয় ইসি। তফসিল অনুযায়ী 26 ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র সহ ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 18টি করে 36টি সাধারণ ওয়ার্ড এবং 6টি করে 12টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল। তবে এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 3টি রিট হয়। এর প্রেক্ষিতে উত্তর সিটির ভোটে স্থগিতাদেশ দেওয়া হয়। একই সঙ্গে তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। আদালত আজ এই রুল খারিজ করায় নির্বাচন হতে আর বাধা থাকল না। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ করছেন। সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো চলছে ফর্ম বিতরণ জমা কার্যক্রম। সকাল থেকে ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় চোখে পড়ার মতো। মনোনয়ন পাওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন নারীর ক্ষমতায়নে জোরালো ভূমিকা রাখতে চান ক্ষমতাসীন দল থেকে। ফর্ম শুক্রবার সন্ধ্যা 6টার মধ্যে জমা দিতে হবে। এবার ফর্মের দাম রাখা হয়েছে 30,000 টাকা। নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি এবং
স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি আসন পাবে। 17 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনৈতিক পরিবেশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন দিয়েছেন, তিনি আমাদের নারীদের প্রতিষ্ঠা করেছেন, আমরা তার পাশে থেকে কাজ করতে চাই। রাতের আন্ধারে ধর্মান্ধরা যেভাবে আমাদের রাতগুলোকে কেড়ে নিচ্ছে, বাঙালির আনন্দ বিনোদন সেটাকে যেন কেড়ে নিতে না পারে, তার জন্য আমি কাজ করতে চাই। একজন সংসদ সদস্য যদি সৎভাবে কাজ করতে চান, আমি মনে করি সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশ্রুতি। রাজপথের আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তারাই সংরক্ষিত নারী আসনে প্রাধান্য পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি কথা বলেন। সাংস্কৃতিক অঙ্গনের তারকা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের নারীরাও অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। যাদের ত্যাগ আছে সেটা আমাদের জন্য ফার্স্ট কনসিডারেশন। যারা রাজপথের বাইরেও এবং সাংস্কৃতিক অঙ্গনেও অনেকে আমাদের সঙ্গে কাজ করেছে, সব কিছু বিবেচনায় আমরা রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব। চট্টগ্রামের ফৌজদার হাটে তেলের ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর 2:45টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন জানিয়েছেন, ঘটনার পর 25টি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ শুরু করে। বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তেলের ডিপোর আশপাশের কয়েকটি বাড়ি ঘর পুড়ে গেছে, তবে এই ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। আগুন তো এখন নিয়ন্ত্রণে এসেছে, আগুন লাগার কারণ বিষয়ে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কোনো কিছু ধারণা করছেন কিনা? আগুন আসলে নিয়ন্ত্রণে নয়, এখন একেবারে বলা যায় যে আগুন নিভে গেছে, তেমনটি ফায়ার সার্ভিস আমাদেরকে দাবি করেছেন। পাশাপাশি আমরাও আসলে সচক্ষে এখন সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। তো আপনি যে জিনিসটি জানতে চাচ্ছিলেন যে আগুনের লাগার কারণটি আসলে আমরা এখনো পর্যন্ত কোনোভাবে ফাইন্ড আউট করতে পারিনি। আমরা এখানে আশপাশে যে সমস্ত লোকজন ছিলেন তাদের সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটার নিটল টাটা মোটর সার্ভিসের সার্ভিসিং সেন্টারে। এর পাশেই আসলে একটি অয়েল ট্যাঙ্ক থেকে আসলে এই আগুনের সূত্রপাতটি ঘটেছে, তবে কিভাবে ঘটেছে সেটি এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। আমরা এই বিষয়টি জানার জন্য এই মুহূর্তে আসলে কথা বলবো চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিনের সঙ্গে। তিনি আমাদেরকে আসলে এই বিষয়টি বিস্তারিত বলবেন। জসিম, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডটি ঘটে গেছে সেটির আসলে সূত্রপাতটি কেন হয়েছিল এবং এই মুহূর্তে পরিস্থিতি কি আর করণীয় কি আপনারা করেছেন একটু যদি বলতেন। আমরা তো একটা 55 মিনিটের সময় আমরা ঘটনাস্থলে আমাদের টিম প্রেরণ করি। আসার সাথে সাথে 4টা টিম এসে দেখা গেল যে আগুনের যে ভয়াবহতা, এখানে যেহেতু গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং নিটল টাটা সার্ভিস সেন্টার রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরও 12টা টিম প্রেরণ করি। 25টি গাড়ি আমরা এখানে কাজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তীতে আগুনের ভয়াবহতা আপনারা দেখেছেন, এখানে জাহাজের ক্রুড অয়েল এটা এত যে তীক্ষ্ণ, এটার তীব্রতার কারণে আশেপাশে কেউ দাঁড়াইতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে আমরা এটা কন্টিনিউ আমাদের স্মুদারাইং কুলিং সিস্টেমে আমরা ফোম মেকিং ব্রাঞ্চ ব্যবহার করেছি এবং ওয়াটার থেকে আমরা আমাদের যে ফগ নজল দিয়ে ফগ সিস্টেমে আমরা এটাকে ড্রেনেজ করেছি। এটার যদি তাপমাত্রা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারতাম তাহলে এখানে স্থাপনা কিছু বাঁচানো সম্ভব হতো না। ফাঁসে ছিল যে অনেকগুলা পরিবার এখানে বসবাস করে। আপনারা দেখেছেন যে এখানে ড্রামে করে যে জায়গার মধ্যে এই স্থাপনার ক্রুড অয়েলগুলো জমা করা রাখা হয়েছে, মজুত করা হয়েছে ব্যবসার জন্য, কিন্তু এখানে যদি ড্রাম মজুত করে রেখে যদি সাপ্লাই দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তারা কি করছে, এখান থেকে এই মালামালগুলা খুচরা বিক্রি করার জন্য এক ড্রাম থেকে এক ড্রাম চেঞ্জিং করার সময় এ ধরনের ঘটনাটা ঘটেছে। এটা স্পার্কিং কারণ হতে পারে, অথবা আপনার সিগারেট এর অবশিষ্টাংশ হতে পারে, অথবা যে কোনো একটা ঘটনা ঘটেছে। এটা আমরা আমাদের ডিজি মহোদয় একটা টিম গঠন করবেন এবং টিম গঠন করার পরে এখানে তদন্ত করা হবে ইনভেস্টিগেশন টিমে।
তারা সেফটি সিকিউরিটি কেন রাখা হলো না, এই জায়গায় কেন তারা এই মালামাল এই মজুত করে ব্যবসা পরিচালনা করছিল, এই ধরনের জিনিসগুলো আমরা 2003-এর 8 ধারার মধ্যে সেফটি প্ল্যান কেন করা হলো না, এগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আগুনের এখন এই মুহূর্তে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে বলতে পারবো? আমরা যেহেতু এটা ক্রুড অয়েল, এটা যে কোনো সময় এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এখনো 2টা টিম, আমাদের 10টা টিম অলরেডি ব্যাক করে দিয়েছি, 2টা টিম স্ট্যান্ড বাই রেখেছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আবার যদি পুনরাবৃত্তি, যেহেতু এখানে ড্রামের ভিতরে হিট আছে, আমরা কুলিং পদ্ধতিতে ড্রামগুলোকে এখন কোল্ড পর্যায়ে নিয়ে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হব যে এখানে দুর্ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের টিম এখানে অবস্থান করবে। আপনি যেমনটি শুনছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে আসলে আগুন নিয়ন্ত্রণে এসে একেবারে নিভে গেছে, এমনটি তারা বলছেন। তারপরেও বলছেন যে এই ধরনের অগ্নিকাণ্ড আবার পুনরায় ভেতর থেকে কোনো কারণে নতুনভাবে বিস্ফোরণ হতে পারে। সঙ্গত কারণে তারা আসলে যেসব ইউনিট এসেছিল তার মধ্যে বেশ কয়েকটি ইউনিটকে ফেরত দিলেও তা 2টি ইউনিট নিয়ে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং আগামী কয়েক ঘন্টা তারা এখানে জায়গায় অবস্থান করবেন এবং চূড়ান্তভাবে তারা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হবেন যে আগুন পুরোপুরি নিভে গেছে, আগুন আর লাগার সম্ভাবনা নেই, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। জি, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এর সাথে সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। রাজধানী সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং শৃঙ্খলা ফেরাতে চলছে ডিএমপির অভিযান। দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। পাশাপাশি সড়কগুলোতে পথচারী ও চালকদের সচেতনতায় কাজ করছে পুলিশ। পুলিশ বলছে অভিযানের ফলে রাস্তায় আইন মানার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। পুলিশের পাশাপাশি সড়কে স্কাউট সদস্যরাও কাজ করছেন। পথচারীদের ফুট ওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানানোর পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। এদিকে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। মঙ্গলবার থেকে শুরু হয় এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তবে রাজধানীর বাইরে অভিযান কোথাও কোথাও সীমিতভাবে চালানো হলেও বেশিরভাগ এলাকাতেই অভিযানে নামেনি সংশ্লিষ্টরা। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সড়কে তার চলাচল করতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে না চলাচল করতে পারে, এ ব্যাপারে 100% নিশ্চিত করা। এ বিষয়ে আরও জানাতে বগুড়া এবং গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়ায় সহকর্মী হাসিবুর রহমানের কাছে। হাসিবুর, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই অভিযান কি চলছে কিনা? হ্যাঁ, হাইওয়ে পুলিশই মূলত ঢাকা দিনাজপুর মহাসড়কে তাদের যে কাজ শৃঙ্খলা ফেরানো সেই কাজটি করছে এবং গতকালও তারা করেছে, আজকেও সেই কাজ এখনও চলছে এবং তারা বলছেন যে এই অভিযানের ফলে বা এই চেষ্টার ফলে বেশ কিছুটা উন্নতি হয়েছে। অন্তত সড়কে যারা চলে তাদের যে বেপরোয়া গতি সেটি অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। একই সাথে বেআইনি যে তৎপরতাগুলো থাকে, বিশেষ করে দেখা যায় যে ট্রাকের ছাদে মানুষ নেওয়া, একই সাথে তারা 3 হুইলার চালানো, এসব বিষয়ে বেশ কিছুটা বলা যায় যে নিয়ন্ত্রণ এসছে অন্তত ঢাকা দিনাজপুর মহাসড়কে, এমন দাবি করেছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। একটু আগে আমি হাইওয়ে পুলিশের বগুড়া যিনি সিনিয়র এসপি আছেন, তিনি মূলত এই কাজগুলো তদারকি করার জন্য এখন রংপুর ডিভিশনের বিভিন্ন জায়গায় কাজ করছেন। তিনি জানিয়েছেন যে রংপুর ডিভিশনেও পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। একই সাথে এই রাজশাহী ডিভিশনেও বেশ তৎপরই রয়েছে হাইওয়ে পুলিশ। তারা বলছেন যে তারা মূলত চেষ্টা করছেন যে যেন 3 হুইলার যেসব সিএনজি চালিত সেগুলো যেন রাস্তায় না আসে। হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই তারা অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছে। আমি তাদের ব্যবস্থাগুলোর মধ্যে কি আছে এটি দেখতে গিয়ে জানতে পেরেছি যে তারা মামলা দায়ের করেছে। একই সাথে যেসব 3 হুইলার অবৈধভাবে রাস্তায় চলে এসছে তাদের চালকদের যানবাহন চালানোর সনদ রয়েছে কিনা এগুলো পরীক্ষা করছে এবং যানবাহনের ফিটনেসের বিষয়টিকে তারা খুব গুরুত্ব দিচ্ছে। একই সাথে চালকের সনদের বিষয়টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাদের এই যে কাজটি চলছে সেটিতে। সব মিলিয়ে বলা যায় যে গত 2 দিনে এই অভিযান নিয়ে চালক এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন? হ্যাঁ, সাধারণ মানুষের মতোই চালকরাও এটিকে স্বাগত জানিয়েছে, যদিও তাদের অনেকেই সুযোগ পেলেই চেষ্টা করছে মহাসড়কে চলে আসবার, কিন্তু যারা প্রকৃত চালক তারা মনে করেন যে এই পরিস্থিতির উন্নয়নে তাদেরও যেমন সহযোগিতা করা প্রয়োজন, তেমনি হাইওয়ে পুলিশ বা প্রশাসনেরও তাদেরকে সহযোগিতা করা দরকার। অর্থাৎ তারা মনে করে যে এই পরিস্থিতির উন্নয়নে সবাইকে সহযোগিতা করা দরকার এবং একটা মিলিত সহযোগিতার ফলেই এই পরিস্থিতির উন্নতি হবে, এটি বিশ্বাস করে চালক এবং প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ যারা যাত্রী রয়েছেন তারাও। হাসিবুর, আপনি সাথেই থাকুন। আমরা এবারে যাচ্ছি গাজীপুরে সহকর্মী আবুল হাসানের কাছে। আবুল, আমার কাছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত যে আসলে অভিযান শুরুর কথা থাকলেও সেটি বন্ধ রয়েছে, এই বন্ধ থাকার পেছনে আসলে প্রশাসন কি বলছে? আপনি জানেন যে সড়ক ও সেতু মন্ত্রী গত কয়েকদিন আগে যে ঘোষণা দিয়েছিলেন
অবৈধ সড়ক থেকে স্থাপন উচ্ছেদের বিষয়ে। তো সেই বিষয়টি কিন্তু কার্যত কোনো স্থানীয় প্রশাসন থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম আজকে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিনের সাথে। তিনি বলছেন যে তারা এখন অবৈধ যে সকল স্থাপনা রয়েছে সেগুলো তারা শনাক্ত করেছেন এবং কয়েকজন মালিকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং তারা বলছেন যে চিঠি প্রাপ্তির 5 দিনের ভিতরে তারা যেন স্ব উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়, সেই জন্য তাদেরকে 5 দিনের সময় দেওয়া হবে এবং পরবর্তীতে মাইকিং করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলা হবে এবং পরবর্তীতেই তারা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যকর যে উচ্ছেদ অভিযান সেটি তারা গ্রহণ করবেন। এবং তিনি বলছেন যে এই কাজ করতে তাদের 8 থেকে 9 দিন সময় লাগতে পারে। আর এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি আছেন ট্রাফিকের ডিসি আরিফুল হক। তিনি বলছেন যে মূলত যে সড়কের বিশৃঙ্খলা এখন রয়েছে সেগুলো মূলত 3 চাকার যে যানবাহন রয়েছে, 3 হুইলার এবং অটো রিক্সা, সেগুলো কিন্তু এখন চলাচল করছে। পাশাপাশি রাস্তার মধ্যে দোকানপাট এবং মৌসুমী ফলের দোকান রয়েছে। তো এই সকল উচ্ছেদের ব্যাপারে তারা বলছেন যে এর আগেও কয়েকবার উচ্ছেদ কার্যক্রম তারা নিয়েছেন এবং এখন সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছেন তার সাথে এবং জেলা প্রশাসনের সাথে তারা পরবর্তীতে একটি বৈঠক করে কবে নাগাদ এই ব্যাপারে উচ্ছেদ অভিযান করা যায় সেই দিনক্ষণ তারা ঠিক করবেন এবং তারা বলছেন যে সকল কিছু সমন্বয় হলেই তারা পরবর্তীতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন এবং সরকারের যে শৃঙ্খলা বিষয়টি তারা ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় যে 3 হুইলার বা অটো রিক্সা চালক তারা বলছেন যে প্রশাসন থেকে বারবার তাদেরকে সরিয়ে দেওয়া হলো, তারা কিন্তু বিকল্প কোনো সুযোগ দেখছেন না। তারা বলছেন যে আমাদেরকে যদি বিকল্প কোনো সড়কের ব্যবস্থা করা হয় এবং যে সকল গ্রামীণ রাস্তা রয়েছে সেগুলো যদি মেরামত করে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সেখানে চলাচল করতে পারবেন এমনটাই মত দিয়েছেন তারা। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ। সান এবং হাসিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সকালে কোতোয়ালিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোমা চান্দগাঁও এলাকার রূপায়ণ বড়ুয়ার মেয়ে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানিয়েছেন, সকাল 10টার দিকে ফিরিঙ্গি বাজার থেকে হেঁটে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন সরকারি সিটি কলেজের ছাত্রী সোমা বড়ুয়া। কোতোয়ালি মোড় পৌঁছালে সোমাকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে পুলিশ। নড়াইল ও সাতক্ষীরায় গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। এর মধ্যে নড়াইলে নিহত রুম্মান হোসেন রোমিওকে সন্ত্রাসী এবং সাতক্ষীরায় নিহত মইজুদ্দিন আহমেদ টুলুকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, নড়াইলের কারার বিলে সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে ভোরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাতক্ষীরার তালাই তেতুলিয়া বিশ্বাসপাড়া এলাকায় ভোরে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মইজুদ্দিন আহমেদ নামে একজন নিহত হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটিতে জেএসএস নেতাদের নামে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে সকাল থেকে 48 ঘন্টার ধর্মঘট চলছে। এতে সড়ক ও নৌপথ অবরোধের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাজার বর্জন শুরু করেছে জেএসএস। এই কর্মসূচির কারণে পর্যটকবাহী যানসহ উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত 4 জানুয়ারি বাবুপাড়া জেএসএস-এর সংস্কারপন্থী নেতা বসু চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। এই ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর উপজেলা কমিটির শীর্ষ 27 নেতাকে আসামি করে হত্যা মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারের জন্য গত 8 জানুয়ারি আলটিমেটাম দেয় জেএসএস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। চলতি রবি মৌসুমে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল থেকে ব্যারেজের 8টি গেট খুলে দেওয়ায় নদীতে পানি প্রবাহ বেড়েছে। এই প্রকল্পে নীলফামারী, দিনাজপুর ও রংপুরের 29,500 হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে। কার্যক্রম শুরু হয় স্বস্তি ফিরে এসেছে লালমনিরহাট ও বগুড়া সহ উত্তরের 35টি উপজেলা চাষিদের মধ্যে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর এই মৌসুমে নদীতে 800 থেকে 1000 কিউসেক পানি প্রবাহ থাকলেও এবারে তা বেড়ে প্রায় 3000 কিউসেক প্রবাহিত হচ্ছে। কৃষকের মাঝে গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে কৃষকরা পানিটা পাবে স্বল্প মূল্যে এবং যাতে করে বাংলাদেশে অধিক খাদ্য ফলাও কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে। আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, পানি সরবরাহের কারণে কৃষিতে কি ধরনের প্রভাব পড়বে? প্রকল্প কর্মকর্তারা এই কার্যক্রমের বিস্তারিত আর কি জানিয়েছেন? হ্যাঁ, আপনি জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে এই পানি প্রবাহ, যা উত্তরের 3টি জেলায় 29,500 হেক্টর জমিতে এই সেচ সুবিধা পাবে কৃষকরা পানি পেয়ে তারা যে উচ্ছ্বসিত, কারণটা হলো এটাই যে এই পানি প্রবাহের কারণে একর প্রতি 2 হইতে 300 টাকা দামে তারা এই পানিটা পায়, যা অন্যান্য কৃষি নির্ভর যন্ত্র যেমন আপনার গভীর অগভীর নলকূপ থেকে যে পানি যেটা তারা যদি সেচ কাজে ব্যবহার করে তাহলে সেখানে যে খরচটা হয় তার 20 ভাগের 1 ভাগ খরচ হবে এই কৃষকদের। এই জন্য কৃষকরা একটু আশঙ্কাও তারা করে, যদি মাঝপথে যদি এই পানির প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে তারা আবারও ওই কৃষি যন্ত্র নির্ভর হতে হয়, এতে তাদের এই খরচের দামটি আবার বেড়ে যায়। আমি কথা বলেছি যে ডালিয়া নির্বাহী যে প্রকৌশলী রয়েছেন আব্দুল্লাহ মামুন সাহেবের সাথে, তিনিও বলেছেন যে বর্তমানে জোয়ারের যে সৃষ্টি হয়েছে এবং যে পানি প্রবাহ রয়েছে তাতে এই 29,500 হেক্টর না 50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে এবং যদি এই পানি প্রবাহ আরো বৃদ্ধি পায় তাহলে তারা 65 হইতে 70,000 হেক্টর জমিতে এই সেচ সুবিধা দিতে পারবে। আপনাকে একটু বলে রাখি যে আসলে এই প্রকল্পটির যে কমান্ড এলাকা রয়েছে 79,000, যা উত্তরের 5টি জেলার এই কৃষকরা এই সেচ সুবিধা পাবে। এই ছিল আমার কাছে নীলফামারীর সর্বশেষ ডালিয়া তিস্তা ব্যারেজের খবর। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী জসিম উদ্দিন। ইয়াবা চোরাকারবারীদের দাপটে অতিষ্ঠ টেকনাফবাসী এবার নিজেরাই শুরু করেছেন প্রতিরোধ। মাদকের সঙ্গে জড়িতদের পাচারে ব্যবহৃত নৌকা ভেঙে দিচ্ছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদক পাচারের সব পথ বন্ধ করতে চায় তারা। মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের বড় মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা। নাফ নদীতে মাছ ধরার নামে পাচার করা হয় লাখ লাখ ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় আগের চেয়ে কিছুটা কমলেও মাদক পাচারে এখনো ব্যবহার করা হচ্ছে এসব নৌকা। এবার তাই মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছে টেকনাফবাসী। সম্প্রতি সাবরাং এবং বাহারচরা সৈকতে 5টি ও মুন্ডারডেল ঘাটে 13টি ইঞ্জিন চালিত নৌকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তারা। স্থানীয়দের অভিযোগ, এসব নৌকায় করে দীর্ঘদিন ইয়াবা পাচার হয়ে আসছিল। যে সমস্ত ট্রলারে করে ইয়াবা পাচার হতো বা বাংলাদেশে আসতো, সেই সমস্ত ট্রলার সম্প্রতি আমাদের এলাকাবাসীরা মিলে পোড়ানো হয়েছে। এখান থেকে প্রত্যেকটা ইয়াবা ব্যবসায়ীকে শিক্ষা নিতে হবে এবং সচেতন হতে হবে। ট্রলার পুড়িয়ে দিয়ে তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করেছে যেন ইয়াবার বদনামকে এই টেকনাফবাসী আর ভোগ করতে না হয়। স্থানীয় অধিবাসীদের মাদক বিরোধী অবস্থানকে স্বাগত জানিয়েছে পুলিশ। মাদকের উৎপাতে অতিষ্ঠ হয়ে মানুষ প্রতিরোধ শুরু করেছে বলেও ধারণা পুলিশের। এটা অবশ্যই একটা সামাজিক প্রতিরোধ, এটা আমি খুব পজিটিভলি দেখি এবং এটা যদি ওখানকার স্থানীয় মানুষের ভিতরে এটা ভালোভাবে কাজ করে যে তাদেরকে সকল ক্ষেত্রে প্রতিরোধ করা, সামাজিকভাবে প্রতিরোধ করা, তাহলে এটা আপনার এই মাদক নিয়ন্ত্রণে এটা একটা বড় কাজ করবে। মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, মাদক প্রতিরোধে সাধারণ মানুষই প্রতিবাদী হয়ে এই উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে প্রশাসন কি বলছে?
হ্যাঁ, আসলে প্রশাসন এই বিষয়ে খুব সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজনের কাছে। আমি কথা বলেছিলাম কক্সবাজারের পুলিশ সুপারের কাছে। আমার যে স্টোরি ছিল এটা ইন্টারভিউতেই পুলিশ সুপার বলছিলেন আসলে এইভাবে যদি পথ থেকে যদি নিজ থেকে যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে আসলে মাদকের পাচার কিংবা মাদক যারা ব্যবসায়ী আছেন সে অনেকাংশে কমে আসবে বলে তিনি মত দিয়েছেন। এবং শুধু প্রশাসন নয়, স্থানীয়রা এখানে সুশীল সমাজের ব্যক্তিরাও আমি কথা বলেছি সকালে, তারা বলছেন আসলে এইভাবে এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু মাদকের বিস্তার যে ইয়াবার যে বিস্তার রয়েছে সেটি টেকনাফ থেকে, মিয়ানমার থেকে, টেকনাফ রাষ্ট্র টেকনাফ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এটি আসলে টেকনাফবাসী ইয়াবার যে বদনাম আছে সেটা আসলে তারা মুছে ফেলতে চায়। সেজন্য তারা যে প্রশংসনীয় যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সকলে আসলে স্বাগত জানিয়েছেন। টেকনাফে আসলে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে ইয়াবা পাচারের একটি বিষয় বারবারই উঠে আসে খবরে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযানও চালায়, কিন্তু তারপরেও এই পরিস্থিতির উন্নয়ন কেন হচ্ছে না, সেই বিষয়ে প্রশাসন কি বলছে? না, আসলে উন্নয়ন হচ্ছে না তা না। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে যে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে, গত কয়েকদিন আগে যে 2 জন বন্দুকযুদ্ধে মারা গেছে সেই পর্যন্ত 51 জন এখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 51 জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখে আসছি যে বিজিবি পুলিশ বাহিনী, তারপরে হচ্ছে র্যাব, তাদের যে অভিযান আগে প্রতিদিন প্রায় 1 লাখ 2 লাখ ইয়াবা উদ্ধার হতো, এখন কিন্তু অনেকাংশ কমে আসছে সেটি। তবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন খুব বেশি আশাবাদী। তারা বলছেন যেহেতু টেকনাফ থেকে যে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে, এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে ইয়াবা ব্যবসা নির্মূল হবে এবং এই যে মাদকের যে চোরাচালান সেটি অনেকাংশে কমে আসবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তৌফিক, আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জে অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণের ফলে বিভিন্ন খালে পানির উৎসমুখ বন্ধ হয়ে গেছে, আর এর প্রভাব পড়েছে হাজার হাজার একর কৃষি জমির ওপর। এলাকার কৃষকরা নদী বা খালের পানি ব্যবহার করতে পারছে না, বেশি খরচে তাদেরকে ভূগর্ভস্থ পানির উপরই নির্ভর করতে হচ্ছে, ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় ৮টি খালের মুখ বন্ধ হয়ে গেছে বালি পড়ে, ফলে পানি যেমন বিলে প্রবেশ করতে পারছে না তেমনি সরতে পারছে না বিলের পানিও। এসব খাল মধুমতি বিলরুট ক্যানেল থেকে শুরু হয়েছে। প্রতিটি খালের মুখে রয়েছে স্লুইস গেট ও লক গেট, সেগুলোও এখন অকেচো, ফলে প্রয়োজনের সময় পানি না পেয়ে বিপাকে কৃষকরা। এখন আমি এটা প্ল্যান নিয়েছি যে প্রত্যেক বছর কাটার জন্য আমাদের বাজেট চাবো এবং বাজেটটা যাতে ইনশিওর করা হয় সেটা, এবং আমি এটা আমাদের উপবিভাগীয় প্রকৌশলী ওদের সাথেও আলোচনা করেছি যে আসলে এটা প্রত্যেক বছরই কাটতে হবে, তা না হলে এই যে জনগণ সেটা সুফল পাবে না। কৃষকদের সমস্যার কথা উল্লেখ করে বন্ধ হয়ে যাওয়া খালে পানির প্রবাহ সৃষ্টির উপর জোর দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। এই যে বিলরুট ক্যানেল থেকে অনেকগুলো খাল স্লুইস গেট আছে, এই স্লুইস গেটগুলো ভরাট হয়ে গেছে, এখানকার খালের সেই পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এগুলো আসলে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি খনন করে তাহলে আমাদের এই সমস্ত কৃষকেরা ডিপ টিউবওয়েলের পরিবর্তে তারা এই ভূগর্ভস্থ পানি ব্যবহার করে তারা বড় ধরনের আবাদ করতে পারবে। বিষয়টি স্বীকার করে খালের মুখ থেকে বালি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন ওই পলি পড়ে এই খালে পানি নাই, এই খালে 2-3 বছর পর পরই কাটতে আসে, কাটার পরে অর্ধেকটা কাটে, অর্ধেকটা রেখে যায়, কাটাটা ক্লিয়ার হয় না। কাটাটা ক্লিয়ার হয় না, এর কারণে এই খালটা পরিষ্কারভাবে পানি যায় না। খালে যদি প্রতি বছর ভালোভাবে কাটা হয় তাহলে পানি প্রবাহটা হয়, আমাদের কৃষকদের জন্য খুব সুবিধা। এ ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এমনটি চাওয়া এই অঞ্চলের কৃষকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এর সাথে শেষ করছি সমগ্র বাংলাদেশ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দলীয় প্রতীকে প্রথম উপজেলা নির্বাচন, মাঠে আওয়ামী লীগ, তৎপরতা নেই বিএনপি। চট্টগ্রামে তেলের ডিপোতে আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কার্যক্রম শুরু, বড় নিয়ে স্বস্তিতে 35 উপজেলার চাষি।
ইয়াবা চোরাকারবারি প্রতিরোধে নেমেছে টেকনাফবাসী, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।